স্রোত, কাব্য এসে দিব্য আর সুনেরা দুই পাশে দাঁড়ালো। এক ঝলকেই সকলে বুঝে নিল কাব্য মধুর ভাই। বোঝারই কথা, দুজনের চেহারায় যে অনেক মিল। কিছু সময় যেতে দিব্য আর সুনেরা দুজনাই গিয়ে বসলো বরকনের জন্য সাজানো সোফায়। রেজিস্ট্রি হলো ওদের। নাচ গান আর খাওয়া দাওয়ার পালা চুকিয়ে সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো বিয়ের অনুষ্ঠান। সাহেলা বেগম দোতলায় দাঁড়িয়ে খুশি মনে সবটাই দেখলেন। ছেলের বিয়ের অনুষ্ঠান, তাই অনেক আনন্দিত তিনি। তবে এখানে এসে সবটা দেখে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই কড়া সিকিউরিটি, সবার হাতে বন্দুক, মুখের ভাবভঙ্গি কেমন যেন। এটা কি বিয়ে বাড়ি নাকি যুদ্ধক্ষেত্র? ভদ্রমহিলার ভাবনায় ব্যাঘাত ঘটল। দীপ্ত ওনার সামনে গিয়ে বলল, আপনি কি আমার বড় মা বা সিনিয়র কিছু হন? সাহেলা বেগম কি বলবেন বুঝলেন না। ছেলেটাকে আর কার কথাই বা বলছে। সাহেলা বেগম ওনার চোখে চশমাটা আঁটোসাঁটো করে লাগিয়ে নিলেন। দীপ্তের কথার উত্তরে মিষ্টি হেসে বললেন, তোমার বড় মা কে আর সিনিয়রই বা কে? হুম, আপনি তো তাদের চিনবেন না। তবে জানেন, আপনার সাথে আমার বড় মেয়ের অনেক মিল, আর সিনিয়রের সাথেও খানিকটা মিল আছে। এই যেমন ধবধবে ফর্সা গায়ের রং, চুল লম্বা আর মিষ্টি হাসি। জানেন তো, কাব্য ভাইয়া এসে ভেজাল লাগালো বলে, না হলে সিনিয়রকে আমি বিয়ে করতাম। হাসলেন সাহেলা বেগম। কাব্যের নামটা শুনেই বুঝলেন ছেলেটা ও বাড়ির কেউ। আচ্ছা, ও বড় মা বলে কাকে ডাকলো? ওনার ছোট বোনকে? কথাটা ভাবনায় আসতে ভেতরটায় কেমন উথাল পাতাল শুরু হলো। অশান্তি লাগছে ওনার, মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। যতই উনি বলেন মাহতাব সাহেবকে ঘৃণা করেন, কিন্তু লোকটার পাশে অন্য কাউকে মানতে কেমন কষ্ট হয়। অন্য কেউ হলে তো এক কথা, সে যে ওনারই বোন। পরক্ষণে যখন আবার সবটা ভাবলেন, কি যেন ভেবে হাসলেন। দীপ্তকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? আমার নাম আমার নাম আলভিয়া হোসেন দীপ্ত। বাহ, সুন্দর নাম তো। তা তোমার বাবার নাম কি? মাহফুজ তালুকদার। সাহেলা বেগম যা বোঝার বুঝে নিলেন। উনি ঠিক। ছেলেটা কাব্যের চাচাতো ভাই, কিন্তু বাবা চাচার নামে তালুকদার পদবি। ওদের নামে নেই কেন? সে যাই হোক, ওসব নিয়ে ভেবে লাভ নেই। ওনার মাথায় এলো অন্য কথা। তখন দিব্য সুনেহরাকে পাশাপাশি দেখেছিলেন, সাথে দেখেছিলেন কাব্য আর তার স্ত্রীকেও। তবে লোকজন বেশি থাকে, বড় বৌমার মুখটা ভালো করে দেখা হয়নি। দীপ্তকে সিনিয়র বলতে ওনার বৌমাকেই বোঝালো। কাব্যের মুখে বড় বৌমার অনেক গল্প শুনেছেন সাহেলা বেগম। সে নাকি অপ্সরা, জীবন্ত পুতুল মনে হয় তাকে। সত্যি কি তাই? সায়লা বেগম বললেন দীপ্তকে। তা তোমার সিনিয়র কোথায়? দীপ্ত সায়লা বেগমের হাত ধরল, ওনাকে দোতলার রেলিং এর কাছে নিয়ে গেল। আশেপাশে তাকিয়ে স্রোতকে খুঁজলো, তবে পেল না। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ইস, আর একটু আগেই আপনার সঙ্গে দেখা হইলেই আমি সিনিয়রকে দেখাতে পারতাম, কিন্তু এখন কি করে দেখাই? সে তো আশেপাশে নাই। আচ্ছা, আপনি কে? বরের কি হন? ছেলেটার চঞ্চলতা মন কাড়ল ওনার। ওর কথাবার্তা শুনতে ভালোই লাগছে সাহেলা বেগমের। দিব্য ছোটবেলায় এমনই ছিল, ভাইদের নামেরও কত মিল। উনি দীপ্তের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি বরের আম্মু হই, বুঝলে? তাই বুঝি? আচ্ছা, একটা কথা বলুন তো। তাই বুঝি? আচ্ছা, একটা কথা বলুন তো, বরের সাথে আমার ভাইয়ের এত মিল কেন? আপনি কি কাব্য ভাইকে চেনেন? ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? সায়লা বেগম কি বলবেন বুঝলেন না। উনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। এই বাচ্চা ছেলেটাকে কি বলা উচিত হবে? উনি কাব্যের আম্মু, নিজের চাচা সম্পর্কে কেমন ধারণা হবে তার? উনি না বললেও দীপ্ত হয়তো ওনাকে চিনে নিল। সে কিছু বলবে, তখনই দোয়েলের ডাক পড়ল। দোয়েল আর ধ্রুব পাশাপাশি দাঁড়িয়েছিল, দুজনার চোখে মুখে কৌতূহল। সায়লা বেগম তাকাতেই ফোন থেকে একটা ছবি বের করলো দোয়েল। ছবিটা অনেক আগে, তবে ছবিতে থাকা মানুষটা আর ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুজনাই যে এক। ধ্রুবেরও তখন মনে হচ্ছিল ভদ্রমহিলাকে সে আগেও দেখেছে। এখন পুরোপুরি নিশ্চিত হলো উনি কাব্যের আম্মু আর ওদের খালামণি। ছেলে মেয়ে দুটোর মুখের ভাবভঙ্গি দেখে ভরকালেন সাহেলা বেগম, উনি চলে যাবেন। তখনই ধ্রুব আর দোয়েল ডেকে উঠল, খালামণি, চলে যাচ্ছ যে? বুকের ভেতরটা কেমন করে উঠল সাহেলা বেগমের। উনি পিছু ফিরে তাকালেন না, চলে গেলেন ওখান থেকে। বলা চলে পালিয়ে গেলেন। ধ্রুব দোয়েল দুজনার চোখে মুখে বিস্ময়। ওরাই তার মানে ঠিক। সবটা ভালো করে ভাবলে সকলেই বুঝবে দিব্য কাব্যের ভাই, আর কাব্য এ বিষয়ে অবগত। সেজন্যই তো আজ এই অনুষ্ঠানে আসলো। ওদের ভালোই লাগছে। কাব্য তার আম্মুকে ফিরে পেয়েছে অবশেষে। ওর সব দুঃখের অবসান ঘটবে এবার। সবটা ভালো হোক ওরা চায়। আচ্ছা, এই বিষয়গুলো ওদের আম্মুর কানে গেলে ওনার অনুভূতি কেমন হবে? সবটা কি ভালোভাবে নেবেন? হ্যাঁ, ভালোভাবেই নেবেন। ওরা তো জানে ওদের আম্মু কেমন। নিজেকে কষ্ট দিয়ে হলেও অন্যের ভালো করেন তিনি। ওদের আব্বুর সাথে ওনার বিয়েটা হয়তো অনিচ্ছাকৃত ভুল ছিল। ওই একটা মানুষের জন্য আজ কতগুলো জীবন নষ্ট হলো, কতজনের সম্পর্ক নষ্ট হলো। এমনটা না হলেই বোধহয় বেশি ভালো হতো। তাহিয়ার শরীর খারাপ লাগছে। ধ্রুব বেশ চিন্তিত ওকে নিয়ে।
কাব্য তখন পাশেই ছিল, হাতে থাকা ফোনের স্ক্রিনে ও সবটুকু মনোযোগ। তবে তাহিয়া অসুস্থ বিষয়টা লক্ষ্য করেছে। সে ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে ধ্রুবকে বলল, কাব্য তোমরা সবাই বাড়ি ফেরো, আমি নীলাম্বরকে নিয়ে পরে আসছি। আর হ্যাঁ, যাওয়ার আগে ওকে ডাক্তার দেখে নিব। তাহিয়া বেশ অবাক হলো। গম্ভীর কাব্য ভাই ওর অসুস্থতার বিষয়টা লক্ষ্য করেছে, অথচ তাহিয়া লোকটাকে ভীষণ ভয় পায়। ধ্রুব ভাইয়ের কথা মতো সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। থেকে গেল কেবল রাহুল, দোয়েল আর স্রোত। স্রোত তখন বায়না করলো সে লং ড্রাইভে যাবে, কিন্তু কাব্যের সোজা উত্তর ও সময় নেই। স্রোত মন খারাপ করে দোয়েলের পাশে দাঁড়িয়ে রইল। কাব্য আর রাহুল কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। দোয়েল কিছু ভাবছে বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, স্রোত তুমি কি এত ভাবছো দোয়েল আপু? তেমন কিছু না স্রোত, তুই ঠিক আছিস? কিছু সময় চুপ করে রইল স্রোত। দীর্ঘশ্বাস ফেলতেই দোয়েল বুঝলো ও কোনো কারণে আপসেট। স্রোতের কাঁধে হাত স্পর্শ করে বলল দোয়েল। স্রোত, ঠিক আছিস তুই? আহত কণ্ঠে উত্তর দিল মেয়েটা। আমি ঠিক নেই, একটু ঠিক নেই। কিন্তু কেন? ভাইয়া তো ফিরে এসেছে, আর রেজওয়ান মারা গেছে, তুই জানিস। আর কিছুই হবে না স্রোত, তোদের মধ্যে আর কোনো বাধা আসবে না। এবার থেকে যা হবে সব ভালোই হবে। সব পেলেও আমার বাচ্চাকে যে হারিয়ে ফেললাম। ডক্টর সেদিন কি বলেছে আমি সব শুনেছি দোয়েল আপু। আমি হয়তো আর কখনোই মা হতে পারবো না, জানো। আমার ভেতরটা কেমন করছে, খুব কষ্ট হচ্ছে আমার, জানো। তাহি আপুকে দেখলেই আমার প্রেগনেন্সির সময়কার কথা মনে পড়ছে। ইস, আমার বাচ্চাটা যদি থাকতো। স্রোতের কণ্ঠ ভারী লাগছে, কথাগুলো কেমন ভাঙা কণ্ঠে উচ্চারণ করছে। মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে। ও চুপচাপ গাড়িতে উঠে বসলো। দোয়েল বুঝলো স্রোতের মনের অবস্থা। ওকে কিছু সময় একা ছাড়বে কি? একাই থাক, কান্না করুক, মনটা হালকা হোক, এই ভেবেই মেসেঞ্জার অ্যাপে ঢুকে রাহুলকে একটা মেসেজ পাঠিয়ে অন্যদিকে চলে গেল দোয়েল। সাহেলা বেগম কাব্যের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখনই ওনার দুই ছেলেকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখলেন। দিব্য হাসছে আর কাব্য রেগে ওর দিকে তাকিয়ে আছে। এদের এই ঝগড়া মারামারি দেখতে বেশ লাগে সাহেলা বেগমের। এগুলো যে ভীষণ মিস করতেন উনি। ওনার দুই পাশে গার্ড ছিল, বারবার মানা করার পরও তারা ওনার সাথে সাথেই হাঁটছে। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে ওনার। দুই ছেলেই তাদের মাকে দেখে ওনার কাছে আসলো। মধু কিছুটা ভয় পেল ওর আম্মুকে এখানে দেখে। এ নিশ্চয়ই ওর ডান হাত জাফরের কাজ। ছেলেটার মেশিনে লাথি মেরে ভবিষ্যতের বাতি নিভিয়ে দিলে তবেই মধু শান্তি পাবে। বারবার না করার পরও সে ওর আম্মুকে এই পর্যন্ত নিয়ে আসলো। কাব্যর আম্মুকে জড়িয়ে ধরল। ভদ্রমহিলা চুমু দিলেন ছেলের কপালে। তার সাথে ভালো মন্দ কথা বলে মুখ কালো করে তাকালেন মধুর দিকে। মধু বেশ জব্দ হয়েছে, আর চুপসে যাওয়া মুখশ্রী দেখে মনে মনে হাসছে কাব্য। সাহেলা বেগম মধুকে জিজ্ঞাসা করলেন, বিয়ের অনুষ্ঠান করেছো? ভালো কথা। আমাদের কাউকে জানাওনি, এত ভালো কথা। এও ভালো কথা। তবে তোমার যে আলাদা একটা বাড়ি আছে সে বিষয়ে তো জানাতে পারতে। মধু মাথা চুলকায়, খানিকক্ষণ ভেবে উত্তর দেয়, আসলে আম্মু, আমি তুমি কি আমাকে বলো, তুমি এত বড় বাড়ির মালিক হলে কবে? এত সিকিউরিটি, এত লোক যারা তোমার গোলামি করছে, এদেরকে রাখার মতো টাকা তুমি কোথায় পেলে? তাহলে কি লোকমুখে শোনা কথাগুলোই সত্যি? তুমি কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে আছো দিব্য? মধু কি বলবে বুঝতে পারছে না। এমনিতেও প্রচন্ড উগ্র, কিন্তু মায়ের সামনে এলেই যে ভয়ে বিড়াল ছানা হয়ে যায়। মধু কাব্যের দিকে ঘেঁষে দাঁত কিরমির করে বলল, আরে ব্রো, এবারের মতন বাঁচিয়ে নাও না। কাব্য ভাব নিয়ে বলল, কেন বাঁচাবো? কারণ সেদিন তোমাকে বাঁচিয়েছিলাম। আমার জন্যই তুমি নিজের সুন্দরী বউয়ের কাছে যেতে পেরেছো। কাব্য জানতো এই মধু তাকে এক্ষুনি সেদিনের কথা বলে খোঁটা দেবে। ছেলেটার মধ্যে পাশের বাড়ির খালা চাচি টাইপ একটা ব্যাপার আছে। বুদ্ধি আর শক্তিতে পেরে না উঠলে পুরনো কথা তুলে খোঁচা দেবেই দেবে। দুই ছেলের কাজকর্ম দেখে বললেন সাহেলা বেগম, কি ফিস করছো দুজনে? আসলে আম্মু, বাড়িটা ওর একার নয়, আমারও। আর লোকগুলোকে আজকের জন্য ভাড়া করা হয়েছিল। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। সাহেলা বেগম জানেন কাব্যের কাজ সম্পর্কে। সে কত বড় বিজনেস সামলায়, কত বড় বাড়ির ছেলে। এমনটা হতেই পারে। ছেলের কথাই মেনে নিলেন তিনি। মধুকে করা হুঁশিয়ারি দিয়ে বলে গেলেন সুনেরার সাথে খারাপ ব্যবহার না করতে। ওনাকে এবার বাড়ি ফিরতে হবে। কাব্যকে আর ঝামেলায় ফেললেন না, জাফরি নিয়ে যাবে।
ভদ্রমহিলা চলে যাচ্ছিলেন তখনই কাব্যের গাড়িটার দিকে চোখ যায়। একটা মিষ্টি মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে ড্রাইভিং সিটের পাশের সিটটাতে। উনি চশমাটা ঠিক করে নিলেন, কাব্যের দিকে তাকিয়ে চোখের চাহনি দিয়ে কি যেন জিজ্ঞাসা করলেন। মায়ের প্রশ্নবোধক চাহনির মানে বুঝে মিষ্টি এসে উপর নিচ মাথা নাড়ালো কাব্য। সাহেলা বেগমও হাসলেন ছেলের হাসির উত্তরে। উনি স্রোতের কাছে গেলেন, মেয়েটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। স্রোত ঘুমিয়ে আছে, চোখের পাপড়িগুলো কেমন ভেজা, হয়তো কোনো কারণে কান্না করেছে সে। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া লেগে আছে। ইস কি সুন্দর দেখতে সে, সত্যিই পুতুলের মতো। এই অতি সুন্দর মেয়েটা ওনার পুত্রবধূ। আচ্ছা, ওর সাথে নিজের কেমন মিল খুঁজে পাচ্ছেন সাহেলা বেগম? মেয়েটা কি ওনার কাছের কেউ? কাব্যের কথা মতো তার স্ত্রীর মধ্যে থাকা সব থেকে আকর্ষণীয় জিনিসটা হলো তার সমুদ্রের ন্যায় নীল চোখ দুটো। নীল চোখ বোধহয় ওনার খুব কাছের, কাব্যেরও ছিল। আচ্ছা, ওনার ভাবনায় কি তবে ঠিক? পুতুলের মতো দেখতে ওনার ছোট্ট সেই ভাইজি কি কাব্যের স্ত্রী? তবে যাই হোক ওনার ছেলের পছন্দের তারিফ করতে হয়। কি মিষ্টি মেয়েটা। উনি স্রোতের পুরো মুখে হাত বুলালেন, কপালে আদুরে চুমু এঁকে দিয়ে বললেন। আমার কাব্যের নীলাম বডি দেখতে বেশ মিষ্টি। কাব্য হাসলো মায়ের কথায়, কিন্তু ওর মুখের হাসি উড়ে যাওয়ার জন্য মধুর একটা কথায় যথেষ্ট ছিল। সে কাব্যের কাঁধে হাত রেখে বলল, তোমার কাব্যের নীলাম্বরীকে আমার পাশেই বেশি মানাতো, তাই না আম্মু? সাইলা বেগম বুঝলেন মধু মজা করছে, কিন্তু কাব্য যে তার নীলাম্বরীকে নিয়ে ঠাট্টা একদমই পছন্দ করে না। কাব্য মধুর দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে এসে মুখ ভেঙচি কেটে দৌড়ে পালালো। কাব্য আর সাহেলা বেগম একে অন্যের দিকে তাকিয়ে হেসে উঠলেন। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখলো দোয়েল। কি সুন্দর বন্ডিং তৈরি হয়েছে কাব্য আর ওর মা ভাইয়ের। থাক যাক, কাব্য তার জীবনে সুখী হোক এবার, সব সুখ ওদের হোক। সাহেলা বেগম চলে গেলেই দোয়েল আর রাহুলের দিকে চোখ যায় কাব্যের। সে হাতের ইশারায় ওদেরকে কাছে ডাকে। সাথে সাথে রাহুল আর দোয়েল কাব্যের কাছে আসে। কাব্যকে ফিসফিস করে কিছু একটা বলে রাহুল দোয়েলকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু দোয়েল পণ করেছে সে যাবে না। রাহুল বিরক্তি ভরা কণ্ঠে বলে, আমি বলছি বলে যাবে না, নাকি তোমার ভালো লাগছে না? দোয়েল মন খারাপ করলো রাহুলের এমন কথায়। বিষয়টা লক্ষ্য করে রাহুলের হাত মুচকে দিয়ে রাগী গলায় বলল, তুই আমার বোনের সাথে এসব কথা বলছিস কেন? মার খাবি? হাত ছাড় কাব্য। দোয়েলকে সরি বল। বলবো না। তোর বোন তেরামি করলে আমিও এভাবেই কথা বলবো। কাব্য আরো জোরে রাহুলের হাত মুচড় দিয়ে বলে, তুই আমার বোনের সাথে এসব কথা বললে আমি এমনই করব। সরি বলবি কিনা বল। বলছি। উপায় না পেয়ে দোয়েলকে সরি বলল রাহুল। ভাইয়ের কাছে রাহুলকে এমন হেনস্থা হতে দেখে ভালোই লাগলো দোয়েলের। সে মনে মনে হাসলেও প্রকাশ করলো না। কাব্য দোয়েলের হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল যা খুশি কিনতে। রাহুলকেও চোখ রাঙিয়ে বলল দোয়েলের সাথে মিসবিহেভ না করতে। রাহুল রাগে ফুঁসছে, ভাই বোন দুটোই এক। ছেলেটার মাথা খেয়ে ফেলেছে, কিছু বলেও শান্তি পাচ্ছে না সে। রাহুল বাইক স্টার্ট দিয়ে কাব্যের দিকে তাকালো, বাঁকা হেসে বলল, 100 বার মিসবিহেভ করব। কোন শালা আটকায় দেখি। কাব্য ভ্রু কুচকে তাকালো। মনে মনে যে রাহুলকে বকাঝকা দিচ্ছে সে ব্যাপারে রাহুল নিশ্চিত, তবে এই মুহূর্তে এসবের পরোয়া করলো না সে। কাব্য গাড়ি ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মধুকে একটা মেসেজ পাঠিয়ে দিল। স্রোতের মুখটার দিকে তাকাতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। ইস, পুরো যেন মাখন, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করে মেয়েকে। কাব্যকে নিজেকে কন্ট্রোল করবে। নীলাম্বরী যে অসুস্থ, ওর মনটা ভীষণ খারাপ। সময় নিক না হয়, কিন্তু কাব্যের অন্য মন চাইছে স্রোতকে কাছে পেতে, ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে নিজের বুকের সাথে। কাব্য তার বেপরোয়া অনুভূতি কোনো মতে ধামাচাপা দিল। নীলাম্বরীর কোমলতাকে ভালোবাসার পরশেকে দিল। মেয়েটার পুরো মুখে হাত বুলিয়ে বলল, নীলাম্বরী, কাব্যের নীলাম্বরী। গায়ের স্যুট কোট এক এক করে খুলতে খুলতে রুমের ভেতরে গিয়ে ঢুকলো মধু। পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে আছে সোনিয়ারা। গলার ডায়মন্ড পেন্ডেন্টটা খোলার চেষ্টা করছে সে। মেয়েটার নগ্ন পিঠ নজরে আসতে ঠোঁট কামড়ে হাসলো মধু। গুনগুনি গান ধরল। চোখ মুখ কালো করে আয়নার দিকে তাকিয়ে আছে সোনিয়ারা। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে মধুকে। ছেলেটার মুখের ভাবভঙ্গি আর এমন গান শুনে বিরক্ত হলো সোনিয়ারা। মধু এক কাঁচি হাতে নিয়ে সোনিয়ারার গাউনের পেছনের দিকে অর্থাৎ পিঠের অংশে থাকা ফিতেগুলো কেটে ফেললো। সাথে সাথে গাউনটা কেমন ঢিলে ঢালা হয়ে গেল, কাঁধের দিকে কিছুটা নেমে গেল। মধুর হাত তার নরম পিঠে স্পর্শ করলে মেয়েটার সর্বাঙ্গ কেঁপে উঠল। দ্রুতই ঘুরে তাকালো সে। দুই হাত দিয়ে জামাটা আটকানোর চেষ্টা করে বলল, মার খাবি, যা এখান থেকে। না গেলে কি করবি? চিৎকার দেব। চিৎকার তুই এমনিতেই দিবি যখন আমি আদর করব। আমার ভালোবাসার তীব্রতায় তুই কাঁদবি। উফ, তোর কান্নার শব্দ আর ক্লান্ত মুখশ্রী দেখার বড্ড ইচ্ছা জেগেছে। তুই ঠিক আছিস? শুরু করি? কি শুরু করবি? T20 ম্যাচ। ছি, অসভ্য ইতর, ছোট লোক কোথাকার, বের হ রুম থেকে।
মধুর রাগ হলো খুব। এই 2 আঙ্গুলের মেয়েটা ওকে গালাগাল দিচ্ছে, ইচ্ছে করছে মেয়েটাকে এক্ষুনি পায়ের তলায় পিষে মেরে ফেলতে। দূর, সেও তো চায় বউয়ের সামনে কাব্যের মতো রোমান্টিক একটা ভাব নিয়ে থাকবে, কিন্তু এই সুনেহেরা নামক ডাইনিটার মুখের ভাষা শুনলে প্রেম প্রেম পায় না, বরং জন্মের রাগ হয়। মধু মেয়েটাকে ধাক্কা মারলো। টাল সামলাতে না পেরে সুনেহেরা গিয়ে বিছানায় পড়লো। সে শীতল দৃষ্টিতেই তাকালো মধুর দিকে, কিন্তু মধু যে রেগে আছে সে বলল, এই ডাইনি, এত ভাব দেখাচ্ছিস কাকে? শোন, তুই কাপড় চোপড় খুলে আমার সামনে নাচানাচি করলেও আমি তোর দিকে তাকাবো না, ওকে? কিচিমুচি হওয়া তো দূর, চুমুই খাবো না, থাক তুই একা। কথাটা বলেই চলে যাচ্ছিল মধু বিড়বিড় করে বলল, শালার জিন্দিগি টি-20 ম্যাচ খেলার আগেই আউট করে দিল। এমনি এমনি কি এই শালিকে গালি দেই? সুনেহেরা মধুর যাওয়ার পানে তাকে মুখ ভিঞ্চি কেটে বলল, তো চুমু খাওয়ার জন্য বসে নিই আমি। কি বউ বের করে দিল তো? জানতাম তোমার মতো আক্কাম্মাকে দিয়ে কিছুই হবে না। বিয়ের পর বউ ছাড়া রাত কাটানো কতটা লজ্জার তুমি জানো? তোমার উচিত কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে সুইসাইড করা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজের দিকে রেগে তাকিয়ে আছে মধু। ওকে খোঁচে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটা করছে কাব্য, কিন্তু কাব্য কি করে জানলো সুনেহেরা মধুকে রুম থেকে বের করে দিয়েছে? ছেলেটা কি মানুষের মন পড়তে জানে নাকি কালো জাদু জানে? সে যাই হোক, মধু কাব্যের কথায় পাত্তা দেবে না। মধু ওর ফোনটা জাফরের হাতে ধরিয়ে দিল। সুইমিং পুলের অপর পাশে গেস্ট হাউস। মধু কোনো গুরুত্বপূর্ণ কাজে ওই গেস্ট হাউসের দিকে গেল। ওখানে আগে থেকেই বসেছিল এমপি আরশাদ তালুকদার। লোকটার সাথে মধুর সম্পর্ক বেশ ভালো। এমপি আরশাদ জানেন শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার মধু ছাড়া বড় কোনো কাজ হাসিল করা অসম্ভব। সেজন্যই বিপদে পড়ে সাহায্যের জন্য ওর কাছে আসলেন। মধু রুমে ঢুকে পায়ের উপর পা তুলে বসলো আরশাদের সামনে। চোখের ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করতে লোকটা বলল, আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। বিনিময়ে আমি কি পাবো? যা চাইবে তাই, তবে আমাকে কথা দিতে হবে তুমি আমার কাজটা করবে। হুম, এমনি এমনি মধু কাউকে কথা দেয় না। লোকটা বাঁকা হাসলো। নিজের অ্যাসিস্ট্যান্টের দিকে চোখ ইশারা করতে এসে একটা ব্রিফকেস রাখলো মধুর সামনে। জাফর ব্রিফকেসটা খুলে দেখলো টাকা ভর্তি। সেই ব্রিফকেস দেখে মধুর ঠোঁটের কোণে হাসি ফুটলো। নিজের লোকদের ইশারা দিয়ে বলল এমপি আরশাদের কাজটা করে দিতে। কিন্তু এমপি আরশাদের কাজটা কি? শহরের উপকণ্ঠে অবস্থিত অত্যন্ত মূল্যবান এক সরকারি খাস জমির উপর এমপি আরশাদের লোভ ছিল বহুদিনের। তিনিও জমিতে রিসোর্ট দিতে চান, কিন্তু তা হয়ে ওঠেনি ওখানকার স্থানীয় লোকদের জন্য। ওনার কাছে খবর এসেছে কোনো এক আর্কিটেকচার কোম্পানির সিইও গ্রামের শিশুদের জন্য সেই অত্যন্ত মূল্যবান সরকারি খাস জমিতে স্কুল নির্মাণের কাজ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তিনি নির্মাণের সাময়িক অনুমতি জোগাড় করেছেন। এই প্রজেক্টে উনি ইনভেস্ট করবেন, সাথে আরও একটা কোম্পানিও আছে। উনি চাইছেন ওই জমিটা নিজের নামে করতে, সেখানে রিসোর্ট নির্মাণ করতে। আর এই জন্যে মধুর শরণাপন্ন হয়েছেন। মধুর কাছে ওই জমি হাসিল করা 2 মিনিটের ব্যাপার। সে তার লোকদের ওখানে পাঠাবে বলে ঠিক করলো। এমপি আরশাদ উঠে দাঁড়ালেন, বেরিয়ে যাবেন বলে ঠিক সেই সময়টাতে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো সুনেহেরা। হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা দেওয়া নেওয়ার সময়কার কিছু ছবিও তুললো, তবে কেউ তা বুঝলো না। সুনেহেরা ওখানে এসে 2 হাত বুকে ভাঁজ করে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে মধুর দিকে। মধু তখনও মেয়েটাকে দেখেনি। ও টেবিলে রাখা অ্যালকোহলের গ্লাস হাতে নিল, মুখে দেবে তখনই সুনেহেরা গিয়ে হাত ধরে আটকালো। মধু রক্তচক্ষু নিয়ে তাকালো মেয়েটার দিকে, ধমক দিয়ে বলল, এই, তোকে এখানে আসতে কে বলেছে? কাউকে বলতে হবে কেন? আমি নিজেই এসেছি। রুমে যা। যাব না। যেতে বলেছি যা, আমাকে রাগাস না। যাব না মানে যাব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যত সময় আমার ইচ্ছে। ভ্রু কুচকায় মধু। ঠাস করে একটা চর বসায় সুনেহেরার গালে। এমপি আরশাদ তখন এক দৃষ্টিতে তাকিয়েছেন সুনেহেরার দিকে। মেয়েটার চেহারা, ভাবভঙ্গি সবই নজর কাড়ল ওনার। লোকটা সহ্য হলো না মধুর এমন ব্যবহার। ওনার মনে হলো সুনেহেরার গালে দেওয়া চটটা ওনার গালেই পড়েছে। লোকটা এগিয়ে গেল, মধুকে বলল, আরে হানি, করলে কি? এত সুন্দর ফুলের গায়ে কেউ আঘাত করে? তুমি তাকে যত্নে রাখতে না পারলে আমি আছি তো। হুঙ্কার ছেড়ে বলে উঠে মধু, মানেটা ক্লিয়ার, তুমি যা চাইবে আমি দেব। বিনিময়ে এই তেজি সুন্দরী রমণীকে আমার চাই। রাগে চোয়াল শক্ত হলো মধুর। কানে বারবার প্রতিধ্বনিত হলো এমপি আরশাদের বলা কথা। লোকটা কি ফুল বলতে সুনেহেরাকে বুঝালো? আর তার পরবর্তী কথাটা, সুনেহেরাকে উনি মধুর থেকে কেড়ে নিতে চাইছেন। ওর প্রিয়তমাকে। রাগে মধুর কপালে শিরা ফুলে উঠল।
মুখটা ধারণ করলো তামাটে বর্ণ। সে দিক শূন্য হারিয়ে আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজছে। মধু রেগে গেছে বুঝে জাফর বাহিরে সবাইকে বেরিয়ে যেতে বলে, কিন্তু এমপি আশরাত তখনও দাঁড়িয়েছিলেন। লোকটাকে অসহ্য লাগছে মধুর। ও টেবিলে থাকা মদের বোতল দিয়ে আঘাত করলো এমপি আশরাতের মাথায়। সাথে সাথেই কাচের বোতল ভেঙে ঝরঝর করে মেঝেতে পড়লো। সাথে লোকটার গাল বেয়ে রক্ত পড়তে শুরু হলো। উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে মধুর এমন ব্যবহারে। এমপি আশরাতের লোকেরা বের হতে চাইতেই মধুর লোকগুলো ওদেরকে আটকালো। মধু লোকটার কলার চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, এই কি বললি তুই? কি বললি তুই? কি বললি আবার বল। এমপি আশাদের মাথা ফেটে রক্ত পড়ছে। কেমন বিধ্বস্ত লাগছে লোকটাকে, তবুও উনি হাসছেন। সুনারার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, আমার এই মেয়েটা কি চাই, মানে চাই। পুরো কথাটা শেষ করতে পারলেন না এমপি আশা। সেকেন্ডের ব্যবধানে আরেকটা মদের বোতল হাতে নিয়ে একের পর এক লোকটাকে আঘাত করতে লাগলো মধু। মেঝেতে ফেলে ইচ্ছে মতো মারল লোকটাকে। পুরোটা জায়গা যেন রক্তের বন্যা। লোকটা ছটফট করছে মেঝেতে পড়ে। চিৎকার চেঁচামেচি করতে করতে একসময় উনি থেমে গেলেন। কি করুণ দৃশ্য! সুনেয়ারা ভয়ে রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। ও কি দেখলো চোখের সামনে? কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ অন্য একটা মানুষকে এভাবে মারতে পারে। ঘুমন্ত স্রোতের পাশে বসে আছে কাব্য। মাত্রই সাবরিনা বেগমের সাথে কথা শেষ করে রুমে এলো সে। ভদ্রমহিলার চোখ মুখ কেমন যেন লাগছিল। উনি জানালেন দিব্য সম্পর্কে। উনি হয়তো জানেন না, কাব্য আগে থেকে এই বিষয়টা জানে। নিজের মায়ের বয়সী কাউকেই কাব্য ঘৃণা করতে পারে না। আর উনি তো ওর নিজের খালামণি। সেদিন ওর আব্বুর সাথে বিয়েটা না করলে উনি পারতেন। কাব্য আর ওনার মধ্যে এত দূরত্ব বাড়তো না কখনোই। ওনারই বা দোষ কোথায়? সবকিছুর মূলে যে ওর বাবা মাহতাব তালুকদারই ছিলেন। ছি, এমন নিকৃষ্ট একটা লোককে নিজের বাবা মানতে লজ্জা লাগে কাব্যের। ওর আম্মুকে কত কষ্ট পেতে হয়েছে এতগুলো দিন। দিব্য শৈশব কৈশোর ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেছে ওনার জন্য। এমনটা না হলে বোধহয় ভালো হতো। ইস, দিব্যের ভবিষ্যৎ কেমন হবে ভাবতে বুকের ভেতরটায় কেমন কষ্ট হলো। চোখের কোণে অজান্তেই অশ্রু জমলো। রক্ত তো এক মায়ের পেট থেকে বের হয়েছে দুজনে, তাই বোধহয় না চাইতেও এতটা কষ্ট হয়। আচ্ছা, সুনেহারা কি দিব্যকে ভালোবাসে নাকি নিজের কাজের জন্য বলি দেবে ভালোবাসাকে? বারবার এই প্রশ্নগুলো কাব্যের মাথায় ঘুরপাক খায়, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। এদিকে স্রোতের ঘুম ভাঙলেও সে অভিমান করে বসে আছে। কাব্যের সাথে একটাও কথা বলছে না। কাব্য এ দেখে জিজ্ঞাসা করলো মেয়েটাকে, নীলাম্বরী, মন খারাপ তোমার? কোমর পর্যন্ত ঢেকে রাখা ব্ল্যাঙ্কেটটা বুকের উপর তুলল স্রোত। অন্যদিকে মুখ ফিরিয়েছে আগে। পেটের উপর কাব্যের হাত ছিল, তাও সরিয়ে দিল। অভিমানী কণ্ঠে বলল, আমার মন খারাপে আপনার যায় আসে? যাই আছে, তোমার মন খারাপে আমারও মন খারাপ হয়। ভেতরটায় জ্বালাপোড়া করে। ইচ্ছে করে সবকিছু তছনছ করে দিয়ে হলেও তোমাকে ভালো রাখি। তোমার মন খারাপের কারণ কি বলবে? বলবো কেন, জেনে নিন। কাব্য মুচকি হেসে স্রোতের উপর থেকে ব্ল্যাঙ্কেট না সরিয়ে নিজে ঢুকে পড়ে ব্ল্যাঙ্কেটের ভিতর। দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে নীলাম্বরীকে। কাব্যের উষ্ণ স্পর্শে কম্পন ধরল নীলাম্বরীর শরীর। ওর মুখের শ্বাস আছড়ে পড়ছে স্রোতের ঘাড়ে। মেয়েটার কেমন পাগল পাগল লাগছে। সে দিশা বিশা না পেয়ে বলল, আপনি যান, আমি ঘুমাবো। নীলাম্বরীর মেদহীন পেটে হাত বুলালো কাব্য। ওর উন্মুক্ত পিঠে নাক ঘষে অস্পষ্ট কণ্ঠে বলল, সত্যি ঘুম পেয়েছে? হুম। কাব্য স্রোতকে নিজের দিকে চাওয়ালো। লজ্জায় কাব্যের মুখ লুকালো স্রোত। কাব্য দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলাম্বরীকে। প্রিয় পুরুষের উষ্ণ আলিঙ্গনে পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে ওর। কাব্য স্রোতের পুরো মুখে চুমু দিল। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, ঘুমাও। সব মান অভিমান ভুলে কাব্যকে জড়িয়ে ধরল স্রোত। অমনি চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো কাব্য। কাব্যের ধ্যান ভাঙে। ওর গাওয়া গান সম্পূর্ণ হলো না। তার কারণ ওর ফোনে নোটিফিকেশন এসেছে। প্রথমে ভাবলো রাহুল বা দিব্য মেসেজ করেছে। বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিতেই ওর ভাবনা ভুল প্রমাণিত হলো। রাহুল বা দিব্য নয়, মেসেজ দিয়েছে ধ্রুব। এই মাঝরাতে কাব্যকে মেসেজ দেওয়ার কারণ কি? তাই আর কিছু হয়নি তো? কথাটা ভাবনায় আসতে সযত্নে স্রোতের মাথাটা বালিশে রাখে কাব্য। ব্ল্যাঙ্কেট দিয়ে মেয়েটার শরীর ঢেকে দিয়ে মেসেজ অপশনে ঢুকে ধ্রুবর পাঠানো মেসেজটা বের করে ধ্রুব লিখেছে, স্রোত ঘুমিয়ে পড়লে আর তুমি ফ্রি হলে একবার ছাদে আসবে ভাইয়া। না আসলে ক্ষতি নেই, তবে আসলে আমার ভালো লাগবে। ভাইয়ের এত সুন্দর আবদার কাব্য ফেলবে কি করে? ও তো দিব্যের মতোই। ধ্রুব, দোয়েল, দীপ্ত ওরা হয়তো জানেও না এই গম্ভীর বদমেজাজি কাব্য ওদেরকে কতটা স্নেহ করে। কাব্য রুম থেকে বেরিয়ে সোজা ছাদে এলো। বিশালাকার ছাদে তখন লাইট জ্বলছে।
চারিদিকটা স্পষ্টই দেখা যাচ্ছে। ছাদের একপাশে কত রকমের বিদেশি ফুলের চারা গাছ আর বেতের সোফা সেট রাখা। কাব্য চারিদিকে তাকিয়ে ধ্রুবকে খুঁজলো আর পেয়েও গেল। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব, পরনে ছাই রঙের একটা টি শার্ট আর কালো প্যান্ট। কাব্য এগিয়ে গেল ভাইয়ের দিকে, ওর থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালো। সে পকেটে হাত গুজে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? ধ্রুব তাকালো কাব্যের মুখ পানে, মিষ্টি হেসে ওর কথার উত্তরে বলল, ভালো আছো ভাইয়া? কাব্য হাসে ভাইয়ের হাসির উত্তরে, উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল সে। সাথে সাথে প্রশ্ন করলো ধ্রুব। তোমার কাজ শুরু করছো কবে? ধ্রুবের চোখে মুখে কাব্য বেশ বুঝতে পারছে ওর মনে অন্য কিছু চলছে, তাই নিজের চোখে মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলে, তুই কি এগুলো জিজ্ঞেস করতে আমাকে ডেকেছিস? হুম। তাহলে? ধ্রুব বড় করে শ্বাস নেয়, নিজেকে প্রস্তুত করে কাব্যকে কিছু বলবে বলে। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে দেখছে সবটাই। সে তার আগের অবস্থানে দাঁড়িয়ে আছে। ধ্রুব এবার কাব্যের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার বা দোয়েলের উপর রেগে আছো ভাইয়া? হুম, রাখবো কেন? রাগার তো একাধিক কারণ আছে, সব থেকে বড় কারণ আমার আম্মু। কাব্যের চোখ মুখ কঠিন হলো মুহূর্তে। সে মনে করতে চায় না কোনো খারাপ স্মৃতি। ধ্রুব আজ এসব বলছে কেন? ওর আম্মু নিশ্চয়ই দিব্য সম্পর্কেও কেউ জানিয়েছেন। ধ্রুব কি তার বাবা মায়ের হয়ে কাব্যের কাছে ক্ষমা চাইতে এসেছে? কাব্যের ভাবনা কিছুটা সত্য হলো। ধ্রুব দিব্য সম্পর্কে ওকে জিজ্ঞাসা করলে কাব্য সোজাসাপটা উত্তর দিয়ে বলল, ও আমার ভাই, আমার রক্ত, আমার সাথে ওর আত্মার সম্পর্ক আছে। পরক্ষণে কাব্য বলতে চাইলো যেমনটা আছে তোর সাথে, কিন্তু বলতে পারলো না সে। ধ্রুব যে মাঝখানে কথা বলে উঠেছে। তুমি আগে থেকেই জানতে ওনার সম্পর্কে? জানতাম না, জেনেছি। আর আমাকে সেদিন মৃত্যুর মুখ থেকে দিব্যই ফিরিয়ে এনেছিল। তোর আর কিছু জানার আছে ধ্রুব? জানার তো অনেক কিছুই আছে, কিন্তু দিব্য সম্পর্কে কারোর এমন মায়া দেখে ধ্রুবের বোধহয় খারাপ লাগলো। কই কাব্য তো কখনো নিজে থেকে ওর সাথে কথাই বলেনি, অথচ কিছুদিনের পরিচয়ে দিব্যের প্রতি এত মায়া। কাব্য চলে যাচ্ছিল, থেমে গেল ধ্রুবের কণ্ঠস্বর শুনে। তোমার সাথে আমার অনেক দূরত্ব, একবারেতে এক ছাদের নিচে থেকেও আমাদের সেভাবে কথা হয়নি কখনোই। তুমি কি জানো ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে নিজের আইডল মানি। আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমিও চাই আমাদের সম্পর্কটা অন্য সব ভাইদের সম্পর্কের মতোই হোক। খুব বেশি মন খারাপ হলে, মেন্টালি আপসেট হলেও আমার তোমার সাথে তা শেয়ার করতে ইচ্ছে করে। আমি ভীষণ করে তোমার সঙ্গ চাই, মাঝে মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু আমার এই অধিকারটুকু নেই। আমাদের এই মধ্যকার এই দূরত্ব বোধ হয় কখনোই বুঝবে না। কাব্য তো জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে। এদিকে কথাটা বলি কাব্যকে রেখে ধ্রুব নিচে নেমে যাচ্ছিল। ছাদের সিঁড়ির সামনে যেতেই কাব্যকে ডাকলো, চোখের ইশারায় কাছে আসতে বলল। ধ্রুব শুনলো কাব্যের কথা। সে এগিয়ে এসে কাব্যের মুখোমুখি দাঁড়ালো। ভাইয়ের চোখের দিকে তাকানোর সাহস নেই বিধায় নিচের দিকে তাকিয়ে আছে। কাব্য হুট করে ধ্রুবকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় ধ্রুব বেশ অবাক হলো। কাব্য ভাই তাকে জড়িয়ে ধরেছে, তাহলে কি কাব্যের ধ্রুবের প্রতি কোনো রাগ নেই? সেও ধ্রুবকে স্নেহ করে যেভাবে ধ্রুব তাকে সম্মান করে। খুশিতে ধ্রুবের চোখ দুটো চিকচিক করে উঠল, সাথে ঠোঁটের কোণে দেখা মিলল হাসির রেখা। সে কাব্যকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া। কাব্য খানিকক্ষণ ওভাবে থেকে ধ্রুবকে ছাড়লো, ওর দিকে তাকিয়ে বলল, তোর বা দোয়েলের প্রতি আমার কখনই কোনো রাগ ছিল না ধ্রুব। আমি মানুষটা অন্যরকম, নিজের অনুভূতি প্রকাশের বড্ড কাঁচা। তাই হয়তো আমাকে বুঝতে তোদের ভুল হয়েছে। তুই, দোয়েল, দীপ্ত সবাইকে আমি অনেক স্নেহ করি ধ্রুব। তোরা একদিকে আর আমার পুরো পৃথিবী অন্যদিকে। আর কিছু বলার আছে? ধ্রুব খুশি মনে দুই দিকে মাথা নাড়ে। কাব্য হাসে, ওকে রুমে গিয়ে ঘুমাতে বলে নিজেও চলে আসে নীলাম্বরীর কাছে। সকাল 9টার মতো বাজে। আজ শুক্রবার, তাই অফিস নেই এই কাব্য বা ধ্রুবের কারোরই। বাড়ির মেয়েরা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। স্রোত মাত্র শাওয়ার নিয়ে বেরোলো। ড্রেসিং টেবিলের সামনে এসে মাথার চুলগুলো তোয়ালের সাহায্যে মুছে নিচ্ছিল সে। স্রোতের লম্বা কালো কেশগুচ্ছ কোমর ছাড়িয়ে গেছে, তবে অযত্নে চুলের অবস্থা নেই। কাব্য তখন বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। ঘাড় ফেরালে দৃশ্যমান হলো নীলাম্বরীর ফর্সা পিঠ। একপাশে চুল সরিয়েছে স্রোত, শাড়িটা পুরো এলোমেলো হয়ে আছে। প্রেয়সীর আগুন ধরানো রূপ দেখে কাব্যের ঘুম উড়ে গেল তখনই। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে নীলাম্বরীকে জড়িয়ে ধরে সে, মুখ গুজে ওর ঘাড়ে। স্রোত বিরক্তি ভরা কণ্ঠে বলে, আহা, করছেন কি? মাত্রই তো গোসল করলাম। নীলাম্বরীর মেয়েধীন পেটে হাত বুলায় কাব্য। উষ্ণ চুমু এঁকে দেয় ওর ঘাড়ে। খিলখিল ফিসফিস করে বলে, আবার করব একসাথে। একটু সুস্থ হলেন কি না অমনি শুরু হয়ে গেছে, তাই না? সুস্থ হই আর অসুস্থ আমি সবসময় রোমান্স করার মুডেই থাকি। তোমাকে দেখলে আমার এনার্জি হাই লেভেলে চলে যায়, বোঝো না?
আপনি আস্ত একটা অভদ্র। কাব্য এগিয়ে আসে স্রোতকে আরো কাছে এনে ঠোঁট কামড়ে কান ধরে। স্রোতের গাল মুখ লজ্জায় লাল হয়ে গেছে। সে পালাতে চাইলে কাব্য আটকে নিল। স্রোতকে কোলে তুলে নিল। কাব্য বিছানায় ফেলে চুমু দিল পুরো মুখে শরীরে। ভালোবাসার গভীর আলিঙ্গনে প্রেয়সীকে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। সুনায়রা চোখ খুলে তাকাতেই দেখলো ওর হাত দুটো বেঁধে রাখা শিকল দিয়ে। পুরো মেঝেতে রক্তের দাগ শুকিয়ে আছে। রক্ত দেখতে ওর মনে পড়লো কাল রাতের ঘটনা। মধু লোকটাকে তখন নির্দয়ের মতো মারছিল। মারতে মারতে জানে মেরে ফেলবে এমন অবস্থা। সুনায়রা উপায় না পেয়ে ওকে আটকানোর চেষ্টা করলো। সাথে সাথে মেয়েটাকে ধাক্কা মারলো। মধু টাল সামলাতে না পেরে সুনায়রা গিয়ে মেঝেতে পড়ল। মধু জাফরকে ইশারা দিয়ে বলল এমপি আরশাদ আর তার লোকদের এখান থেকে নিয়ে যেতে। বাধ্য দাসের ন্যায় মধুর আদেশ পালন করলো জাফর। সুনায়রা ঘৃণার দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে বলল, ছি। ছিছি করছিস কেন? আমি কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি। সুনায়রা অন্যদিকে তাকালো। বিরক্ত লাগছে ওর। এই মধু এতটা পাষাণ। ওকে উদ্দেশ্য করে বলা একটা কথার জন্য লোকটাকে ওভাবে মারলো। আচ্ছা, উনি কি বেঁচে আছেন? সুনায়রা আইনের লোক, আর ওর সামনে একটা লোককে মধু এভাবে মারার পর ওকে ছেড়ে দিবে না? কখনোই না। সুনায়রা চলে যেতে চাইলে মধু আটকে নেয়। হুঙ্কার ছেড়ে বলে, যেতে বলেছি তোকে। মানে তোকে বলতে হবে কেন? আমি বাধ্য নই তোর কথা শুনতে। হাত ছাড়। তোর এই হাত আমি ছাড়বো বলে ধরিনি। শুরুতেই তোকে সাবধান করেছিলাম সুনেরা, বলেছিলাম আমার আশেপাশে না আসতে, কিন্তু তুই শুনিসনি। তুই আমাকে তোর প্রতি দুর্বল করেছিস, ভালোবাসতে বাধ্য করেছিস। আর এখন যখন তোকে আমি ভালোবাসতে শুরু করলাম, তুই আমাকে ছাড়তে চাইছিস? হুম, এমনটা হবে না। এতটা রাস্তা চলে এসে আমি তোকে ছাড়বো না, ছেড়ে যেতে দিবও না। তুই সুখে থাক বা দুঃখে আমার সাথে থাকতে হবে। আমি আগুনে ঝাঁপ দিলে সেই আগুনে তোকেও ছাপ দিতে হবে, বুঝেছিস? কথাগুলো বলেই মেয়েটাকে টেনে বিছানায় ফেললো। মধু হাতটা বেঁধে দিল শিকল দিয়ে। সুনায়রা কিছু বুঝে ওঠার আগেই দরজা আটকে নিজেও বেরিয়ে গেল রুম থেকে। কথাগুলো ভেবে রাগে ফেটে পড়ছিল সুনায়রার মাথা। ও নিজের হাত বাঁধা শিকল থেকে ছাড়াতে চাইলো, বেরিয়ে যেতে চাইলো রুম থেকে, কিন্তু উপায় পেল না সে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুনায়রার মনে হচ্ছে মধুকে বিয়ে করা, ওকে ভালোবাসাটার জীবনের সব থেকে বড় ভুল। প্রকৃতিতে শীত শীত ভাব। সন্ধ্যা হলেই গায়ে গরম কাপড় জড়িয়ে রাস্তায় বেরিয়েছে লোকজন। শহর তাই যানবাহনের চলাচল একটু বেশি। মধুর কালো রঙের মার্সিডিজ কারটা এসে থেমেছে একটা নামি দামি হসপিটালের সামনে। জাফর গাড়ি থেকে নেমে ডোর ওপেন করতে মধু বেরিয়ে এলো। সে গটগট করে হেঁটে হসপিটালের ভেতরে ঢুকলো। গিয়ে দাঁড়ালো নির্দিষ্ট কারোর কেবিনের সামনে। আজ প্রথম বারের মতো মধু তার বাবা মাহতাব সাহেবের সাথে দেখা করতে এসেছে। অসুস্থ মাহতাব সাহেবের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মধু। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। বেডে শুয়ে থাকে নিকৃষ্ট লোকটা ওর বাবা। এ জীবনে বাবার আদর পর ইচ্ছে বোধ হয় ইচ্ছেই থেকে যাবে, তবে এমন বাবার আদর সে চায় না। যে বাবা তার ভাইকে কষ্ট দিয়েছে, তার মাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার এই অধঃপতনের মূলে যে বাবা, সে বাবাকে মধু বাবা বলে মানে না। মধু আস্তে আস্তে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়। মাহতাব সাহেব তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। উনি যখনই বুঝলেন রুমে অন্য কারোর উপস্থিতি, দেখার চেষ্টা করলেন কে এসেছে। কাব্য আসলো বুঝি। সেদিনের পর আজই কাব্যকে দেখলেন উনি। আচ্ছা, কাব্য ওনার লেখা চিঠিটা পড়েছে? ওর তো রাগ হওয়ার কথা, বাবার প্রতি তীব্র ঘৃণা জন্মানোর কথা। কাব্য এখানে এসেছে, তাও ওনাকে দেখতে। মাহতাব সাহেবের যেন বিশ্বাস হচ্ছে না। অদ্ভুত লাগছে সবটা। মধুর বাবার কাছে গেল, বাঁকা হাসলো সে। লোকটার মুখে থাকা অক্সিজেন মাস্ক খুলে দিল। মাহতাব সাহেবের শ্বাস আটকে আসছে, চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। উনি বুঝতে পারছেন না কাব্যের মাথায় কি চলছে। ওদিকে কথাও বলতে পারছে না। মধু লোকটার এই ছটফটানি দেখে আনন্দ পেল না। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত পাপনি বেঁচে থেকে কি করবেন? মেরে ফেলে আপনাকে? লোকটার চোখের কার্নিশে অশ্রু জমেছে। উনিও নিজের মৃত্যু চাইছেন, চাইছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে। কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসেও কি ছেলের কাছ থেকে ক্ষমা পাবেন না? মাহতাব সাহেবের অবস্থা বেগতিক। ওনার শরীর ঘামে জুবুথুবু হয়ে গেছে, শ্বাস আটকে আসছে, ওঠানামা করছে বুক। এমন সময় কেবিনে এসে ঢুকে কাব্য। কাব্য দ্রুত মাহতাব সাহেবের মুখে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয়। মধুর হাত টেনে ওকে সরায়, অন্যদিকে ধমক দিয়ে বলে, আর ইউ ম্যাট? কে বলেছে এসব? আরে ব্রো, রাখছো কেন? ওনারও বোঝা উচিত মৃত্যুর স্বাদ আসলে কেমন। কাব্য দাঁতে দাঁত চেপে বলে, মৃত্যুর স্বাদ কেমন তা বোঝানোর জন্য সৃষ্টিকর্তা আছেন। তুমি কেন এসব করবে? কাউকে মেরে ফেলার অধিকার তোমার নেই। অথচ আমি অনায়াসেই কত মানুষকে মেরে ফেলি। সেখানে এই একটা লোক আমার জন্মের শত্রু। ওনাকে বাঁচিয়ে রেখে লাভ আছে বলো? শুধু শুধু অক্সিজেন নষ্ট হচ্ছে। দিব্য, কাব্য হুঙ্কার ছাড়ে। মধুর তাতে যায় আসলো না। সে গুনগুনিয়ে গান গেয়ে একটা চেয়ার টেনে বসলো। কাব্য বড় করে শ্বাস নিল, একবার চোখ বুলালো বেডে শুয়ে থাকা মাহতাব সাহেবের দিকে। লোকটার চোখ দুটো ছলছল করছে, কেমন অদ্ভুত লাগছে সবটা। ওনার দুই ছেলে পাশাপাশি দাঁড়িয়ে। কাব্য এক্ষুনি তার ভাইয়ের নাম ধরে ডাকলো। তার মানে উনি ভুল, ছেলেটা কাব্য ছিল না, ছিল দিব্য। ওর মাহতাব সাহেবের প্রতি এত ঘৃণা।
ঘৃণা তো হওয়ারই কথা, ওনার জন্যই যে ওর শৈশব নষ্ট হয়েছে, সবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা, মাহতাব সাহেবের তো মরে যাওয়া উচিত, উনি বেঁচে আছেন কেন? কেন আল্লাহ ওনাকে মৃত্যু দিচ্ছেন না? কথাগুলোই ভেবে চলেছেন মাহতাব সাহেব। আর এগুলো ভাবতে ভাবতে ওনার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। কাব্য বিষয়টা লক্ষ্য করলেই ডক্টরদের ডেকে আনে। মধু তখনও চোখে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। কাব্য বুঝলো ওকে এখানে রাখা ঠিক হবে না, তাই ধরে বেঁধে নিয়ে গেল নিজের সাথে করে। জানালার কাছে দাঁড়িয়ে আছে তাহিয়া। ইদানিং ওর বমি বমি ভাবটা বেড়েই চলেছে, প্রচণ্ড মাথা ঘুরে আর শরীর দুর্বল লাগে। এমন একটা সময়ে প্রত্যেক মেয়েরাই বোধহয় তার মায়ের অভাব বোধ করে, তবে সাবরিনা বেগম তাহিয়াকে সেই অভাব বোধ করতে দেন না। উনি সারাক্ষণ ওকে নজরে নজরে রাখেন, বারবার এসে দেখে যান শরীর ঠিক আছে কিনা। ওর প্রেগনেন্সির খবর শোনার পর থেকে আর কোনো কাজ হাত দিতে দেন না। শুধু কি সাবরিনা বেগম, বাড়ির সকলেই তাহিয়ার খেয়াল রাখে। সব থেকে বেশি খেয়াল রাখে ধ্রুব। সে ভীষণ খুশি বাচ্চা আসবে জেনে। ধ্রুব খানিকক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে, ওয়াশরুম থেকে সে এক্ষুনি বের হলো। হাতের তোয়ালটা রেখে দিয়ে তাহিয়ার কাছে এসে দাঁড়ালো। ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজলো ঘাড়ে। প্রিয় পুরুষের স্পর্শ চিনতে তাহিয়ার খুব একটা সময় লাগেনি। তাহিয়া চোখ বুজে বলে, নিচে ধ্রুব, খাবার দিচ্ছি। তুই খেয়েছিস? হুম। তানু, আমি ভালো করেই জানি আমার বউ মিথ্যা বলতে পারে না। তুই যে আমার অপেক্ষায় বসেছিলি সেটাও জানি। আর মিথ্যা বলতে হবে না। চল আজ একসাথে খাবো। হুম, আমি খাবো না, আমার খিদে নেই। তোর খিদে না থাকলেও আমার বাচ্চার খিদে পাবে তানু। তোকে ভালো রাখার জন্য ইচ্ছে না থাকলেও তোকে খেতে হবে। উফ ধ্রুব। ধ্রুব শুনে না তাহিয়ার কথা। ওকে বিছানায় বসিয়ে এসে নিচে যায় খাবার আনতে। তাহিয়া মুচকি হাসে। ধ্রুবটা কেমন পাল্টে গেছে। শুরুতে সে কেমন অগোছালো ছিল, আর এখন কত দায়িত্বশীল হয়ে গেছে। নিজের থেকেও বেশি তাহিয়ার খেয়াল রাখে। আকাশে ঘন কালো মেঘের আস্তরণ, চারিদিকে ঢেকে আছে কুয়াশার চাদর। একটা শান্ত নিরিবিলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মধুর গাড়ি আর কাব্যের বাইক। গাড়ির সাথে হেলান দিয়ে মধু আর কাব্য দুজনের পাশাপাশি দাঁড়িয়ে আছে। মধুর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা ফেলে দিল কাব্য। চোখ মুখ কালো করে বলল, এগুলো খেলে আলাদা শান্তি লাগে। ভেতরটা যে আস্তে আস্তে পচে যাচ্ছে সে বিষয়ে ধারণা আছে? পচে গেলে পচে যাবে, মরে যাব আমি। তোমার জন্য কান্না করার মানুষ থাকলেও আমার জন্য কান্না করার কেউই নেই। তাই আমি মরি বা বাঁচি তাতে কারো কিছু যায় আসে না। কেউ নেই মানে? আম্মু আছে, আমি আছি, তোমার ওয়াইফ। সদ্য বিয়ে করেছো তুমি। তোমার কিছু হলে তার কি হবে? মধুর চোখ দুটো কেমন লাল হয়ে আছে, চেহারায় কেমন অসহায়ত্ব। অমন কঠোর মানবের চেহারায় অসহায়ত্ব বোধ হয় মানায় না। ওকে দেখে মনে হচ্ছে ওর ভেতরটা কাছে। সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, অথচ বাইরে থেকে বোঝার উপায় নেই। আচ্ছা, বাবার সাথে দেখা হওয়ায় পুরনো স্মৃতি মনে পড়ায় কি মধু এতটা আপসেট, নাকি অন্য কোনো কারণ আছে? কাব্য ভাইয়ের কাঁধে হাত রাখে। মধুর ধ্যান ভাঙে। সে হাসে, নিজের কষ্ট লুকানোর বৃথা চেষ্টা করে বলে, সে মুক্তি চাই। আমি মরে গেলে সে মুক্তি পাবে। আর রইল আমার কথা, ওনার জন্য তুমি আছো। আমার বিশ্বাস আছে তুমি ওনাকে দেখে রাখবে, ভালো রাখবে। এমনিতেও আমার কাজ সম্পর্কে জানলে আমাকে আম্মু ঘৃণা করবে, নিজের ছেলে বলে স্বীকারও করবে না। পাগল হলে? আর কারো যায় আসে কিনা জানি না, তবে আমার যায় আসে দিব্য। আমাদের একসাথে অনেক পথ চলা বাকি। মধু তাকায় ওর ভাইয়ের দিকে। দুঃখের সময় কাব্যের এই সাপোর্টটা বোধহয় ওর অনেক দরকার ছিল। এতদিন মধু চাইতো ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বুঝবে, ভুল করলে বুঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। কাব্য আসার পর থেকে সেই অভাবটা পূরণ হয়েছে। কাব্য ওর ভাইকে জড়িয়ে ধরে, মধুও শক্ত করে জড়িয়ে ধরে কাব্যকে। মনে মনে কষ্ট পেলেও বাইরে তা প্রকাশ করে না। কাব্য বাড়ি ফিরে সোজা নিজের রুমে এলো। নীলাম্বরী তখন ঘুমিয়ে কাব্যের অপেক্ষাতেই ছিল বোধহয়। তাই তো বিছানা ছেড়ে সোফায় শুয়ে আছে। কাব্য স্রোতকে কোলে তুলে নেয়, ওকে বিছানায় শুইয়ে দিয়ে হাত বুলায় মাথায়। রুমে নীল আলোর ডিম লাইট জ্বলছে। স্রোতের পুরো মুখও কেমন নীল হয়ে আছে। কাব্য আলগোছে সরিয়ে দেয় স্রোতের চোখে মুখে এসে পড়া এলোমেলো চুল। পুরো মুখে চুমু দিয়ে বলে, আমার সুখ, স্বপ্ন, শান্তি, বেঁচে থেকে সম্বল সবটাই তুমি নীলাম্বরী। তোমাকে আমি ভীষণ ভালোবাসি। যুগের পর যুগ কেটে গেলেও তোমার প্রতি আমার এই ভালোবাসা কমবে না। কাব্যের ফোনে রিংটোন বেজে ওঠে। স্রোত তখন চোখ খুলে তাকায়। কাব্য বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলে না। নিজের ফোনটা এনে চোখের সামনে ধরলে দেখে মায়ের কল। ওর চোখে মুখে প্রশান্তি আর আনন্দ উপচে পড়ছে। নিয়ম করে প্রতিদিন মায়ের সাথে দেখা হলেও আজ হয়নি। উনি বোধহয় আশা করছিলেন কাব্য যাবে, কিন্তু সে যে যেতে পারেনি মধুর জন্যে। ওকে সামলানোই যে তাই হয়ে পড়েছিল। কাব্য বেশি কিছু না ভেবে কল রিসিভ করে কানে ধরলে শুনল মায়ের কণ্ঠস্বর। কি হলো বাপ, আসলি না কেন? তোর দুই ভাই আমাকে টেনশন দিয়ে মেরে ফেলবি বলেই কি ঠিক করেছিস? আম্মু, কি বলছো এসব? ঠিকই তো বলছি। আমার অপেক্ষার, আমার কথার কোনো দাম নেই, তাই না?
খাবার সাজিয়ে সেই সন্ধ্যা থেকে বসে আছি, এখন রাত শেষ হতে চললো, তোদের আসার নাম নেই। কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলে, চোখে মুখে কেমন অপরাধ বোধ। মধু না হয় আপসেট, কিন্তু কাব্য সে তো যেতেই পারত, গেল না কেন? কাব্য কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি শান্ত হও আম্মু, আমরা আসি। না না কাব্য, এখন আর তোমাদের আসতে হবে না। বলেছিলাম বৌমাদের সাথে দেখা করাতে, করিয়েছ? কোনো কথাই তো রাখো না। এখন এসে কি হবে শুনি? তোমাদের আসতে হবে না, আমার বানানো খাবার আমি খেয়ে নিচ্ছি। আম্মু রাগ করো না, অপেক্ষা যখন করলে আরেকটু অপেক্ষা করো, আমি আসছি তোমার বৌমাকে নিয়ে। সাহেলা বেগমের মুখে হাসি ফুটে উঠল। সাবরিনা বেগম তখন ওদিক দিয়ে যাচ্ছিলেন। কাব্য ফিরেনি ভেবে স্রোতকে দেখতে এসেছিলেন, কিন্তু কাব্যের মুখে মা ডাক শুনে থমকে গেলেন। উনি চলে যেতে চেয়েও পারলেন না। কাব্য ফোনে কার সাথে কথা বলল, কাকেই বা আম্মু সম্বোধন করলো, কথাগুলো ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে চলে গেলেন উনি। স্রোত তখন থেকে এ বোকাশোকা ভাব নিয়ে তাকিয়ে আছে কাব্যের দিকে। ওকে এখনো সবটা বুঝিয়ে বলেনি কাব্য। স্রোত বিস্ময়ে বলল, আম্মু? আম্মু? কার সাথে কথা বলেন আপনি? কাব্য মুচকি হাসে, কাবার থেকে সুন্দর একটা শাড়ি আর তার সাথে ম্যাচিং স্লিভলেস একটা ব্লাউজ বের করে দেয় স্রোতকে পরার জন্যে। স্রোত কোনো রকম বাক্য ব্যয় না করে শাড়ি পরে রেডি হয়। কাব্য পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় স্রোতকে। দারুণ লাগছে ওকে। কাব্যের নীলাম্বরীকে নীল শাড়িতে একটু বেশি মানায়। স্রোতের হাঁটতে অসুবিধা হচ্ছে বিধায় কাব্যকে কোলে তুলে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। সুনায়রার হাত খুলে দিল মধু, ওর জামা কাপড় এনে বিছানায় রেখে দিয়ে বলল রেডি হতে। ওরা ও বাড়িতে যাবে বাবা মায়ের সাথে দেখা করতে। সুনায়রা ওদিকে খেয়াল করলো না, মধুর সামনে গেল, শার্টের কলার চেপে ধরে বলল, তুই লোকটার সাথে কি করেছিস দীপু? বাঁচিয়ে রেখেছিস তো? সুনায়রার হাতটা শক্ত করে চেপে ধরে মধু, ভ্রু কুচকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলে, তোর খুব মায়া হচ্ছে লোকটার জন্য। হ্যাঁ হচ্ছে। সুনায়রা পুরো কথা শেষ করতে পারল না। মধু ওর চোয়াল চেপে ধরে মেয়েটাকে চোখ দিয়ে শাসায় যেন ওর মুখের উপর আর কখনোই কথা না বলে। কিন্তু সুনায়রা যে কারোর কথা মানার মতো মেয়ে নয়। মধু বাঁকা হাসে ওকে টানতে টানতে নিয়ে যায় বাড়িতে। একটা নির্দিষ্ট কক্ষে নিয়ে সুনায়রাকে ছেড়ে দেয়। মেঝেতে পড়ে থাকা এমপি আরশাদকে টেনে তুলে। লোকটার অবস্থা খারাপ, পুরো শরীর রক্তাক্ত, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না, তবে উনি বেঁচে আছেন। সুনায়রা প্রাণপণ চেষ্টা করলো লোকটাকে বাঁচানোর জন্য, কিন্তু পারল না। ওর চোখের সামনেই লোকটার বুকে একের পর এক গুলি চালালো মধু। লোকটা আর্তনাদ করারও সময় পেল না, ওনার নিস্তেজ শরীরটা লুটিয়ে পড়লো মাটিতে। মধু হু হু করে হেসে উঠল, কেমন পৈশাচিক বিচ্ছিরি সেই হাসি। এমপি আরশাদের লাশের দিকে তাকিয়ে আছে মধু। ও দপ করে মেঝেতে বসলো, আশেপাশে খুঁজে একটা শক্তপোক্ত কাঠের জিনিস হাতে তুলে নিল। একের পর এক আঘাত করলো এমপি আরশাদের মুখে আর পুরো শরীরে। সুনায়রা ভয়ে পিছিয়ে গেল, দুই হাত দিয়ে মুখ চেপে ধরলো। কি করুন এই দৃশ্য, কতটা ভয়ানক! মধু পুরো যেন সাইকো কিলার। মধু হাসতে হাসতে সুনেরার দিকে তাকায়, উঠে দাঁড়ায় সে, ওর দিকে আগাতে আগাতে বলে, জানিস সুনেরা, তুই আমার অপ্রিয় আসক্তি। ধূমপান ক্ষতিকার যেন অনেকেই ছাড়তে পারে না, ঠিক সেইভাবেই আমিও তোকে ছাড়তে পারবো না। আমি জানি তুই আমার জন্য ক্ষতিকর, হয়তো আমার বিনাশের কারণটাও তুই হবি, তবু আমি তোকে ছাড়তে পারবো না। আর তোকে কিনা এই লোকটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলো। যেখানে আমার মুখের ওপর কেউ কথা বললে আমি তাকে মেরে ফেলি, সেখানে তোকে চাইলো। আমি ওকে বাঁচিয়ে রাখি কি করে বল? কথাগুলো বলার সময় মধুর চোখ দুটো ছিল রক্তবর্ণ, মুখের ভাবভঙ্গি কেমন যেন। গা শিউরে উঠছে মেয়েটার। এই মধুকেও চিনে না। মধুর এমন ভয়ানক রূপ সুনায়রা আগে দেখেনি। কতটা নৃশংসভাবে নির্দয়ের মতো লোকটাকে মেরে ফেললো ওরই চোখের সামনে, এতটা জঘন্য। না, সুনায়রাই মানুষ খেকো নরপিশাচটার সাথে থাকবে না। সে চলে যাবে এখান থেকে। সুনায়রার শরীরে প্রচন্ড ব্যথা করছে, হাত পা নাড়ানো দেয়। তবুও সে দরজা পর্যন্ত গেল, কিন্তু বেরোতে চাইলেই বাইরে থেকে দরজা আটকে দিল মধুর লোকগুলো। মেয়েটা চিৎকার চেঁচামেচি করলো। পরে যখনই পিছনে ফিরে তাকালো তখনই দেখা মিলল একজোড়া রক্তলাল চোখের। সুনায়রা আঁতকে উঠে মেঝেতে বসে যায়। সে মধু তখন বাঁকা হাসে, বিড়বিড় করে আওড়ায়, কুইন, আমার অন্ধকার সাম্রাজ্যের রানী, এতটুকুতেই ভয় পেলে চলে? তোমাকে আরো কত কিছু দেখতে হবে, সহ্য করতে হবে, মানিয়ে নিতে হবে, কিন্তু আমাকে ছেড়ে যাওয়া চলবে না। মধুর হাতে থাকা শক্তপোক্ত কাঠের টুকরোতে এখনো তাজা রক্ত লেগে আছে। ওর মুখে গায়ে থাকা শার্টে ছিটে ফোটা রক্তের দাগ। এগুতে এগুতে সুনায়রার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মধু। ওর হাত টেনে তুলবে তখনই শক্ত আর ভারী কিছু দিয়ে মধুর মাথায় আঘাত করে সুনায়রা। সাথে সাথে চোখ মুখ কুচকায় মধু, রক্ত গড়িয়ে পড়ে গালবে। সুনায়রা ভাবলো এই সুযোগে পালিয়ে যাবে, কিন্তু দরজা যে বাহির থেকে আটকানো, সে যাবে কি করে? মধু ততক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে, রাগে ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়েছে। রক্তলাল চোখ দুটো দিয়ে এমনভাবে সুনায়রার পানে তাকিয়েছে মনে হচ্ছে
চোখের চাহনি দিয়ে ওকে ঝলসে ফেলবে। সুনয়রার মাথায়ও আঘাত করে মধু। যদিও আঘাতটা গুরুতর ছিল না, কিন্তু সুনয়রা নিতে পারেনি। মধুর সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মধু ওর গায়ে হাত তুলে, মেয়েটাও একই কাজ করে। ফলস্বরূপ ওকে আঘাত করে মধু। জ্ঞান হারায় মেয়েটা। রাত গভীর হচ্ছে। রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। শুনশান নিরিবিলি একটা রাস্তা দিয়ে কাব্যের গাড়ি চলছে। কাব্য বসে আছে ড্রাইভিং সিটে, আর তার পাশের সিটেই বসে আছে স্রোত। ওর কানে হেডফোন গুঁজে রেখেছে, গান শুনছে সে। কিন্তু এই মুহূর্তে সবটাই কেমন বিরক্তকর লাগছে। এই কাব্য ভাই তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়েও স্রোতের কোনো ধারণা নেই। স্রোত তাকালো লোকটার দিকে। কালো রঙের শার্ট, তার উপর কালো কোট পরেছে। চুলগুলো সবসময়ের মতোই এলোমেলো হয়ে আছে। গালের খোঁচা খোঁচা দাড়ি ও সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে লোকটাকে বেশ লাগছে। স্রোতের মাঝে মাঝে ভীষণ অবাক লাগে। ওর মতো অকর্মা অগোছালো একটা মেয়ের কিনা কাব্যের মতো সুদর্শন শিক্ষিত হাজবেন্ড জুটেছে। ওর 4 আঙ্গুল প্রশস্ত কপালটাকে সোনায় বাঁধানো কপাল বলা চলে। স্রোতের এমন চাহনি দেখে প্রশ্ন করলো কাব্য। এভাবে কি দেখছিস? স্রোতের ধ্যান ভাঙে। কাব্যের এই হঠাৎ তুই থেকে তুমিতে আসা, আবার তুমি থেকে তুইয়ে যাওয়া সমীকরণটা স্রোত ঠিক মেলাতে পারে না। তবে কাব্যকে যেভাবে ডাকুক, যে নামেই ডাকুক, স্রোতের সবটাই ভালো লাগে। প্রতিবারই সে এই কাব্য নামক লোকটিকে নতুনভাবে আবিষ্কার করে। স্রোত যে তার প্রিয় পুরুষের সৌন্দর্য অবলোকন করেছিল তা বললে কি খারাপ হবে? লোকটা নিশ্চয়ই ওকে নির্লজ্জ ভাববে। থাক, সত্যি কথার ভাত নেই। স্রোত না হয় মিথ্যেই বলল। কি আর দেখবো, বাইরের সুন্দর প্রকৃতি দেখছি। রাতের অন্ধকারে সুন্দর প্রকৃতি দেখছিস না? শাক দিয়ে মাছ না ঢেকে সত্যি বলতে পারিস। তুই আমাকে দেখছিস? দেখছিলাম। তা আপনাকে দেখা বারণ আছে বুঝি? কেন দেখছিলি? এতদিন ধরে তো দেখেই যাচ্ছিলি। পুরনো হয়ে গেছি না? শুনুন কাব্য ভাই, সবকিছু নতুন ভালো লাগলেও পুরনো আপনিটাকেই আমার বেশি ভালো লাগে। কাব্য গাড়ির ব্রেক কষল। স্রোত ভাবলো কাব্যর কথা শুনে বিরক্ত হলো, কিন্তু এমন কিছুই নয়। কাব্য তার নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছে, তাই গাড়িটা থামিয়েছে। খানিকক্ষণ নীরবতার পর কাব্য তার নীলাম্বরী নীল চোখ দুটোর সাথে দৃষ্টি মিলিয়ে বলল, সত্যি তো? হ্যাঁ সত্যি 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 3 সত্যি। কাব্য তার নীলাম্বরীর কপালে ঠোঁট ছোঁয়ায়। মেয়েটার ছোট্ট মুখখানি নিজের দুহাতে রাজলাই নিয়ে বলে, তুমি এভাবে আমাকে জনম জনম ভালোবেসে যেও। সব অবস্থাতেই আমার পাশে থেকো। আমি তোমাকে আগলে রাখবো, ভালোবাসায় আর যত্নে মিশিয়ে রাখবো আমার প্রশান্ত বুকের সাথে। থাকবে তো? না থেকে যাব কোথায়? কথাটা বলেই মুচকি হাসে স্রোত। কাব্য হাসে নীলাম্বরীর হাসির উত্তরে। একসাথে দুজনেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে সামনের বাড়িটির উদ্দেশ্যে। অচেতন সুনারাকে বাথটাবে বসালো মধু। মেয়েটার গায়ে থাকা ছাই রঙা শার্ট রক্তে ভিজে লাল হয়ে আছে। শার্টের কাঁধের অংশ বিভৎসভাবে ছেঁড়া। মুখে আঁচড়ের দাগ, আর ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত। মধুর একটুও মায়া হচ্ছে না প্রিয়তমাকে এভাবে দেখে। অতিরিক্ত পাকামোর জন্য সুনায়রা শাস্তি পেয়েছে, আর শাস্তি দিয়েছে মধু। তবে মধুরও একই অবস্থা। ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা, হাত থেকে রক্ত ঝরছে, সাথে পায়ে আঘাত পেয়েছে। মধু সুনায়রাকে বাথটাবে বসিয়ে রুমে গেল। ফার্স্ট এড বক্স বের করে পায়ের কাটা স্থান নিজে হাতে সেলাই করলো। পরে যখন সুনায়রার কাছে গেল, দেখলো মেয়েটা পিটপিট করে তাকানোর চেষ্টা করছে। মধু বাঁকা হাসলো। তুলোয় মেডিসিন লাগিয়ে সুনায়রার আঘাত পাওয়া স্থানে লাগালো। হাত ব্যান্ডেজ বেঁধে দিল। সাথে সাথে তীব্র জ্বলুনিতে চোখ মুখ কুচকে নিল সুনায়রা। খামচে ধরল মধুর পেশিবহুল বাহু। মেয়েটার চোখের দিকে তাকালো। মধু কেমন ছলছল করছে চোখ দুটো। অসহায়ত্ব বিরাজ করছে এই চোখ দুটোতে। মধু ওর ঠোঁটের দিকে খেয়াল করলো। বেশি কিছু না ভেবে আঁকড়ে ধরল প্রেয়সীর গোলাপসম পাতলা ঠোঁট জোড়া। চুমুর বদলে কামড় পড়তে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল মেয়েটা। মধু ছেড়ে দিল সুনেহারাকে। ওর ঠোঁটের কাটা স্থানে আঙ্গুল দিয়ে চেপে ধরে এগিয়ে গিয়ে বলল, আমাকে পোড়াতে আসিস না সুনেরা, তুই নিজেই পুড়ে ছাই হয়ে যাবি। আমাকে যতটা কষ্ট দিবি তার থেকে দ্বিগুণ কষ্ট তুই পাবি। এত অবদ্ধ কেন তুই? কেন শুনছিস না আমার কথা? কেন আমার কাজে সব বাধা দিচ্ছিস? মধু তার পথের কাটা বাঁচিয়ে রাখে না, জানিস? মেরে ফেলি তোকে। তোকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমাকে যতটা অবাধ্য হতে হয় আমি হব দিব্য। এই অপরাধে তোর হাতে আমার মৃত্যু হলে তাই সই। মেরে ফেল আমাকে। আপাতত মায়ের কাছ থেকে ঘুরে আসি, পরে তোকে ফ্রাই চিকেন বানিয়ে খাবো। চেঞ্জ করে দ্রুত নিচে আয়, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি। কথাটা বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে যায় মধু। ওর খামখেয়ালিপনা দেখে মেজাজ খারাপ হয় সুনেহরার। একটা জলজ্যান্ত জীবিত মানুষকে মেরে ফেলে এতটা নিশ্চিন্ত মনে ঘুরছে কি করে এই ছেলেটা? মানুষ মারা তাহলে ওর কাছে কিছুই না। ওর নামে আসা সব তথ্য, ওর কেস হিস্ট্রিতে থাকা সব ইনফরমেশন কিছুই তবে মিথ্যা নয়। মিথ্যা হতেই পারে না। সুনেহরা তো নিজে চোখে সবটা দেখলো। আস্তে ধীরে ওয়াশরুম থেকে বের হলো সুনেহরা। ওর মাথার আঘাতটা তেমন নয়, রক্তপাত না হয় ব্যান্ডেজ করার দরকার পড়েনি।
তবে হাতের কিছুটা অংশ কেটে গিয়েছে, তাই মধু ব্যান্ডেজ করে দিয়েছে। তখন সুনয়রার পরনে টাওয়েল ব্যতীত আর কিছুই নেই। মধু রুমে না থাকায় মেয়েটা গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খেয়াল করলে দেখে মুখটা কেমন ফুলে আছে, ঠোঁটের পাশে আর গালে লালচে দাগ। বাড়ি গেলে যদি বাবা আর ফুপি জিজ্ঞাসা করে কি হয়েছে, কি উত্তর দেবে সে? পরক্ষণে আবার ভাবলো কিছু একটা বানিয়ে বলে দেবে। সুনয়রা অন্যমনস্ক হয়ে এগুলোই ভাবছে। ঠিক তখনই মনে হলো কেউ এসে ওর পিছনে দাঁড়িয়েছে, নিজের মুখ গুজেছে সুনয়রার অনাবৃত ঘাড়ে, ভিজে চুমুতে ভরিয়ে দিচ্ছে ওর পিঠার গলা। মেয়েটার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, ঘন ঘন শ্বাস ফেলছে। সে কিছু বলতে চাইলে মধু ওকে নিজের দিকে ঘুরায়, কোমরে হাত দিয়ে ড্রেসিং টেবিলে বসায়। সুনয়রার হাত দুটো আপনা আপনি মধুর গলায় গিয়ে ঠেকেছে। মধুর হাত তখন অবাধ্য ইঁদুরের মতো ছোটাছুটি করছে ওর মেয়েধীন পেটে। মধুর আঁকড়ে ধরে প্রেয়সীর অধৈর্যরা। ততক্ষণে যে সুনয়রার গায়ে থাকা শেষ বস্ত্রটাও মধু খুলে ফেলেছে তা সে খেয়াল করেনি। মধুর হাতের বিচরণ লাগাম ছাড়া, অবাধ্য হয় আরও পেট থেকে কোমর আর কোমর থেকে বক্ষদেশে বিচরণ চালায় ওর হাত দুটো। ঠিক তখনই হুঁশ ফেরে সুনয়রার মধুর বুকে ধাক্কা দেয় সে। মধু কিছুটা সরলেই বলে, যা এখান থেকে। মধু গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সুনয়রাকে, ঠোঁট কামড়ে হাসে সে। সুনয়রার কানের কাছটায় এসে ফিসফিস করে বলে, সবে তো দেখলাম, স্পর্শ করলাম, এবার তাড়ে দিলেই বা কি আছে। যাচ্ছি, তবে আবার আসবো, আবার হবে, কি কি- কি হবে? খেলা হবে। ছি। মধু আগের মতোই ঠোঁট কামড়ে হাসে। আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে ছুঁড়ে মারে সুনয়রার দিকে। চোখের ইশারায় বলে ওটা পরে দ্রুত নিচে আসতে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় 12টা হতে চলল। সাহেলা বেগম খাবার সাজিয়ে সেই কখন থেকে বসে আছেন, কিন্তু ওনার ছেলেদের আসার নাম নেই। ভদ্রমহিলার মন ভাঙল আজ। উনি খাবারগুলো ঢেকে রেখে রুমে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বেজে ওঠে। ওনার অন্ধকার মুখে হাসি রেখা ফুটে ওঠে। খুশি মনে এগিয়ে গিয়ে দরজা খুললেন তিনি। হ্যাঁ, ওনার ভাবনাই ঠিক। কাব্য এসেছে, সাথে করে নিয়ে এসেছে এক জলজান্ত পরীকে। ফর্সা শরীরে বেবি পিঙ্ক কালারে সুন্দর একটা শাড়ি জড়িয়েছে সে, চুলগুলো দিয়ে বাঁধা, খোপাটা আধখোলা হয়ে আছে। লম্বা স্বাস্থ্য সব মিলিয়ে ওনার ছেলের পাশে দারুণ মানিয়েছে। উনি লক্ষ্য করলেন কাব্যের বলা কথাটাই সত্যি। মেয়েটার মধ্যে থাকা সব থেকে সুন্দর আর আকর্ষণীয় জিনিসটা হলো সমুদ্রের ন্যায় নীল দুটো চোখ। কি মিষ্টি দেখতে মেয়েটা। সাহেলা বেগম ওর দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছেন। কাব্যর মায়ের চোখের সামনে আঙ্গুল নাচিয়ে বলল, আম্মুই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢুকতে দিবে? সাহেলা বেগম ভাবনার জগৎ থেকে বের হন। ছেলেকে বলেন, হ্যাঁ, বৌমাকে নিয়ে ভেতরে আসো। ভদ্রমহিলা স্রোতকে টেনে নিজের কাছে নিলেন, ওর কপালে চুমু দিয়ে বললেন, বৌমা, আমার পুরো যেন অপসরা, কারো নজর না লাগুক। স্রোত হাসে। ভদ্রমহিলাকে ভালো করে দেখে সে। বারবার মনে হচ্ছে ওনাকে স্রোত আগেও দেখেছে, হয়তো ছবিতে দেখেছে, কিন্তু কোথায় আর কিভাবে দেখেছে ঠিক মনে করতে পারছে না। আচ্ছা, ওনার সাথে ওর ফুপির এত মিল কেন? আবার কাব্য ওনাকে আম্মু বলে ডাকছে, তাহলে কি উনি স্রোতের বড় ফুপি? আর সুনয়রা আপুর হাজবেন্ড যাকে সেদিন দেখেছিল সে কাব্যের ভাই। কিন্তু লোকটা যে খুনি ওর এখনো মনে আছে সেদিনের কথা। লোকটাকে দেখলেই চোখের সামনে ভাসে সেই দৃশ্য। ভদ্রমহিলা যাওয়ার দিকে তাকিয়ে ডাকে, ফুপি। সাহেলা বেগমের পা দুটো থেমে যায়। উনি পিছু ফিরে তাকান। স্রোতের সামনে এসে ওর নরম হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, তুমি যা ভাবছো তাই স্রোত, আমি কাব্যের আম্মু আর তোমার শাশুড়ি। আমাকে মা বলে ডাকবে, অন্য কোনো নামে নয়। স্রোত মুচকি এসে উপর নিচ মাথা নাড়ে। সাহেলা বেগম কিচেনের দিকে গেলেই আবারও কলিং বেল বেজে ওঠে। কাব্য বুঝে নেয় কে এসেছে। সে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। ভোরের আলো ফুটেছে চারিদিকে। জানালার পর্দা ভেদ করে সকালের আলো এসে লেগেছে স্রোতের চোখে মুখে। পাখির কিচিরমিচির ডাক ভেসে আসছে ওর কানে। স্রোত ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমের দিকে গেল। বেরিয়ে এসে দেখলো কাব্য ঘুমিয়ে আছে, তাই আর বিরক্ত করলো না। জানালাটা লাগিয়ে দিয়ে এসে চলে গেল কিচেনে। যদিও স্রোত কাজকর্ম তেমন করে না, তবে আজ খুব ইচ্ছে করছে করতে। শাশুড়ি মাকে হাতে হাতে সাহায্য করলে মন্দ হবে না। স্রোত কিচেনে গেলেই দেখলো সুনয়রা আগে থেকে ওখানে আছে। ড্রয়িং রুমে বসে থাকা মধু চোখ মুখ শক্ত করে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ওকে। সুনয়রাও লোকটার দিকে তাকাচ্ছে, কিন্তু কেমন কাঠখোট্টা ভাব। এরা কি মানুষ নাকি জড়বস্তু? কেমন অনুভূতিহীন লাগছে দুজনকে। স্রোত বোধহয় বেশি ভাবছে। আসলে দুজন ম্যাচিউর তো, তাই এমন হাব ভাব। স্রোতকে দেখে সাহেলা বেগম বলেন, আরে স্রোত, উঠে এলে কেন? আপনাকে সাহায্য করব তাই। সুনয়রা হাসে। কাল থেকে এই এখনো বোধহয় হাসলো সে। সুনয়রা স্রোতকে বলে, তোমাকে সাহায্য করতে হবে না স্রোত, তুমি বরং ঘুমাও কি। আহা, তুমি যেভাবে আম্মুকে সাহায্য করছো আমিও করব। সুনয়রা মুচকি হেসে বলে, করো তাহলে। দুই বৌমার কথাবার্তা শুনে দুজনকেই কিচেন থেকে বেরোতে বলেন সাহেলা বেগম, কিন্তু কেউই যে কথা শোনার পাত্রী নয়। সাহেলা বেগমও চুপ করে যান। ওনার চোখ পড়ে সুনয়রার দিকে। মেয়েটার গাল মুখ কেমন লাল হয়ে আছে। কাল থেকে উনি বিষয়টা লক্ষ্য করছেন। সুনয়রাকে দেখে বেশ আপসেট লাগছে। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? সাহেলা বেগম সুনয়রাকে জিজ্ঞাসা করলেন। সোনামা, তোমার মুখে কি হয়েছে?
গালে ঠোঁটে লালচে দাগ, হাতে ব্যান্ডেজ, সব ঠিক আছে তো? থমথমে খেয়ে যায় সুনেহরা, নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে ফুপি, আসার সময় হাতে সামান্য ব্যথা পেয়েছি, তেমন কিছু হয়নি। সাহেলা বেগম ভ্রু কুচকান, মেয়েটা কেমন ভড়কে গেছে। সুনেহরা তো তুচ্ছ বিষয়ে ভড়কে যাওয়ার মতো মেয়ে নয়। তবে কি ওনার ভাবনাটাই সত্যি? সুনেহরা মনে হচ্ছে সাহেলা বেগম ওর থেকে সবটা জেনেই ছাড়বেন। তাই কথা কাটাতে কফির কাপটা হাতে নিয়ে মধুকে দিবে বলে কিচেন থেকে বেরিয়ে গেল, বলা চলে পালিয়ে গেল। বারবার ফোনে রিংটোন বাজায়, বিরক্ত হচ্ছে কাব্য, তবুও সে কল রিসিভ করেছে, কারণ ফোনটা চোখের সামনে আনতেই মাথামোটা রাহুল নামটা দৃশ্যমান হয়েছে। এই সকালবেলায় রাহুল কি ভেবে কল দিল বুঝতে পারছে না কাব্য। সে কল রিসিভ করলে রাহুল কর্কশ কণ্ঠে বলে, কি রে ভাই, নিজে তো বিয়ে করে 200তম হানিমুনেও চলে গেলি। আমার বিয়েটা কি এই জন্মে হতে দিবি না? আমাকে হানিমুন করার সুযোগ করে দিচ্ছিস না কেন? শালা ঘুমাতে দিই আমায়। তোর বোনকে আমার হাতে তুলে দিয়ে তুই জাহান্নামে যা। তোর হানিমুনের চ্যাপ্টার কি এখনো ক্লোজ হয়নি? আমার হানিমুন চলবে বছরব্যাপী। তুই ওইদিকে নজর দিস না, তোর হানিমুন করার এখনো বয়স হয়নি, বুঝলি? তাই আমার বোনকে তোর হাতে তুলে দিতে আমাকে ভাবতে হচ্ছে। মানে দোয়েল তোকে সত্যি সত্যি ভালোবাসে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কিন্তু কেন? দেখো, যদি দোয়েল তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই এতদিন বসিয়ে রাখতো না, বিয়েটা করে নিত। করেনি যখন, তাহলে বুঝে নিতে হবে আমার বোন তোকে পছন্দ নয়। এই 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 তুই আমার আবেগ নিয়ে ছিনিমিনি খেলছিস। আজই তোর বোনকে আমি বিয়ে করে ছাড়বো। যদি আজ আমার বিয়ের সানাই না বাজাতে পারি, আমার নামও রাহুল শেখ নয়। দেখে নেব। চ্যালেঞ্জ করছিস? করলাম চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোর বোন আর বোন জামাইকে বরণ করার জন্য রেডি থাক। কথাবার্তা বলে না, বুঝতে পারলে কালো জাদু করব। তবু পাখিকে আমার চাই। কথাটা বলে ফোন কেটে দেয় রাহুল। সে দোয়েলকে মেসেজ করে সেজে গুজে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলে। লিয়া আর স্নিগ্ধকেও বুঝিয়ে সুঝিয়ে নিজের সাথে করে নিয়ে যায়। সময়টা বেশ সুন্দর। কিছুক্ষণ আগে আসরের আজান পড়ল। সবুজ শ্যামল প্রকৃতিতে বিশালাকার এক বাড়ি দাঁড়িয়ে আছে, চারিদিকে পরিবেশ মনোরম। বাড়ির গেট পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালে নেম প্লেটে লেখা আরণ্যক ম্যানশন নামটা দৃশ্যমান হয়। রাহুল আর দোয়েল দাঁড়িয়ে আছে সেই বাড়িটার সামনে, দুজনের গলায় তাজা গোলাপ ফুলের মালা। রাহুলের ঠোঁটের কোণে রাজ্য জয় করার হাসি। এদিকে দোয়েল বেজায় বিরক্ত। লোকটা এক প্রকার ব্ল্যাকমেল করে ওকে বিয়েটা করেছে। কাজী অফিসে ডেকেছে বন্ধুর বিয়ে বলে, কিন্তু কাজী সাহেব কবুল বলতে বললেন ওকে। দোয়েল তখন বুঝলো রাহুল ওকে ভুলভাল বুঝিয়েছে। বাড়ির কাউকে না জানিয়ে বিয়েটা সে করতে চায়নি, বিধায় উঠে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি রাহুলের জন্যে। রাহুল বলেছে বিয়ে না করলে সে আজই সুইসাইড করবে, না হয় আমেরিকা ব্যাক করবে। পরে কান্না করে মরে গেল, দোয়েল তাকে পাবে না। একইভাবে স্নিগ্ধ আর লিয়াও কাব্যের অনুপস্থিতিতে এই বিয়েতে থাকতে চায়নি। রাহুল ওদেরকেও ভয় দেখিয়েছে। যতই হোক মানুষটাকে দোয়েল ভালোবাসে। এবারের মতো না হয় লোকটার পাগলামিতে সায় জানালো। আগে পরে কি হবে না ভেবেই দোয়েল তখন বিয়ে করতে রাজি হলো, কিন্তু এখন ভয়ের হাঁটু কাঁপছে। মা সবটা জেনে কেমন রিয়েক্ট করবেন সেটাই দোয়েল বুঝতে পারছে না। দরজায় কলিং বেল বাজলে তাহিয়া এসে দরজাটা খুলে দেয়। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে এসে অবাকের সহিত বলে, তোমরা বিয়ে করেছো, তাও কাউকে কিছু না জানিয়ে। সবাই তো এই বিয়েতে রাজি, তাহলে লুকিয়ে বিয়ে করার কারণ? দীপ্ত তাহিয়ার ঠিক পাশেই দাঁড়িয়েছিল। ধ্রুব একটু আগে ল্যাপটপ আনতে নিজের রুমে গেছে, তখনই দীপ্তকে বলে গেছে তাহিয়ার খেয়াল রাখতে। দীপ্ত ওকে চোখে চোখে রাখছিল, কিন্তু দরজাটা খুলতে দেরি হয়। তাহিয়া নিজেই উঠে এলো, পিছু পিছু আসলো দীপ্ত। তাহিয়ার কথা শেষ হলে দীপ্ত বলল, দোয়েল আপু, এই রাহুল ভাইয়া কি তোমার উপরে কালো জাদু টাদু করেছেন? দোয়েল ধমক দিয়ে বলে, চুপ করবি? ঠিক আছে, চুপ করলাম, কিন্তু ভাইয়ারা যখন সবটা দেখবে তখন তাদের কি করে চুপ করাও আমিও দেখবো। কথাটা বলেই চলে যায় দীপ্ত। তাহিয়ার হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে দোয়েল চুপি চুপি জিজ্ঞাসা করে, আম্মু কোথায় তাহিয়া আর ভাইয়ারা? আম্মু হসপিটালে, আর ওনারা বাড়িতেই আছেন। তুমি এমন কাজ কেন করলে বলো তো? দোয়েল উত্তর খুঁজে পেল না। রেগে তাকালো রাহুলের দিকে। রাহুলের যায় আসলো না দোয়েলের আগে। সে শীষ বাজিয়ে সোফায় গিয়ে বসতে বসতে বলল, আসলে কি হয়েছে বলো তো তাহিয়া? প্রকৃতিতে শীত শীত ভাব। রাহুলের ছিল বউয়ের অভাব, তাই অভাব পূরণ করতেই তোমার ননদকে বুঝিয়ে সুঝিয়ে মুরগি বানালাম। তারপর আমি শিয়াল হয়ে শিকার করলাম। কাজটা ভালো করিনি বলো? তাহিয়া হাঁপাগোবার মতো উপর নিচ মাথা নেড়ে বুঝায় রাহুল ঠিক কাজই করেছে। ততক্ষণে ধ্রুব নিচে এসেছে। প্রথমে সে কিছুই বোঝেনি, কিন্তু দোয়েল আর রাহুলের গলায় বিয়ের মালা আর দোয়েলের অমন চুপসে যাওয়া চেহারা দেখে হয়তো কিছু আন্দাজ করলো। ধ্রুব দোয়েলের কাছে গেল, ধমক দিয়ে বলল, দোয়েল, কি করেছিস তুই? আসলে আমি বিয়ে করেছি। তা তো আমিও দেখতে পাচ্ছি,
কিন্তু এভাবে কাউকে কিছু না জানিয়ে কেন? আমার কথা ছেড়েই দে। তোর কাজে মা চাচু কতটা কষ্ট পাবে ভাবতে পারছিস? রাহুল ভ্রু কুচকায়, খানিকটা অপমানিত বোধ করে সে ধ্রুবকে বলে, কষ্ট কেন পাবেন ধ্রুব? তোমার বোনকে আমি অযত্নে রাখবো না। বিষয়টা সেটা নয় রাহুল ভাই। ও কাউকেই না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিল কি করে? এখন যদি আম্মু বেঁকে বসে, যদি ওকে তোমার হাতে তুলে না দেন, তখন কি করবে দুজনে? দোয়েলের চোখে মুখে ভয়, অপরাধ বোধ মেটার এবার কান্না পাচ্ছে। রাহুল ভাবলেশীনভাবে বসে থেকেই বলল, আমার কাজ ছিল বিয়ে করা, বিয়ে করেছি, এবার বাসর করার পালা। বাকিটা কাব্য সামলে নেবে। তুমি এত না ভেবে আমাকে জামাই আদর করো। গার্ডেনে পাতানো চেয়ারগুলোতে বসে আছে কাব্য, ধ্রুব, রাহুল, দোয়েল আর কাব্যের বাকি বন্ধুরা। তাহিয়ার দীপ্ত বাগানে হাঁটাহাঁটি করছে। স্রোত মাত্রই গেল চা বানিয়ে আনতে। ওরা মায়ের কাছ থেকে ফিরেছে। তার কিছু সময় পরই বরকনের সাজে আগমন ঘটে রাহুল আর দোয়েলের। সাবরিনা বেগম এখনও হাসপাতালেই আছেন। শোনা গেছে মাহতাব সাহেবের অবস্থার অবনতি হয়েছে, উনি হয়তো আজ ফিরবেন না। তাহলে রাহুল আর দোয়েলের বিয়েটার কি হবে? রাহুলের বাসর করার স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? না না, এরকম হলে চলবে না। টেবিলে রাখা প্লেট থেকে এক মুঠো চানাচুর তুলে মুখে দিল রাহুল। চিবোতে চিবোতে বলে, দেখ ভাই, বিয়েটা ঘটা করে না হলেও বাসরটা ঘটা করেই হওয়া চাই। আমি আপু দুলাভাইকে আগেই জানিয়েছি। তুই বললে পাখিকে নিয়ে আমি ওখানেই যাব, আর তুই চাইলে এখানেই থেকে যাব। তুই তো আমার বন্ধু, তোর দায়িত্ব বাসরের সব আয়োজন নিজ হাতে করা। করবি তো? কাব্যের উদ্দেশ্যে কথাগুলো বলেই চুপ করলো রাহুল। লিয়া, স্নিগ্ধ, দোয়েল আর ধ্রুব প্রত্যেকে চোখ বড় বড় করে একবার তাকাচ্ছে রাহুলের দিকে, তো আরেকবার তাকাচ্ছে কাব্যের দিকে। কাব্য পুরোপুরি শান্ত, যেন ঝড় আসার পূর্বাভাস। সবাই ভয় পাচ্ছে কাব্য না আবার রেগে যায়। সকলের ভাবনাই সত্যি হলো। কাব্য রাহুলকে কিছু না বলে দোয়েলকে ধমক দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।